আচ্ছা, তো একটু বলি আমাদের আজকের যে টপিকগুলো, হ্যাঁ, এর মধ্যে থেকে একটু খেয়াল করো। নিশ্চয়ই তোমাদের কাছে শীট থাকার কথা। লেকচার 7 এখানে বাংলা অনুজ্ঞা, উপসর্গ, সমুচ্চারিত শব্দ, বাগধারা, ফেব্রুয়ারি 1970, আমি কিংবদন্তির কথা বলছি, রক্তে আমার অনাদি অস্থি, একটা হচ্ছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। তো এটার মধ্যে আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক, তার মধ্যে একটা হচ্ছে উপসর্গ। তোমরা এটাতে একটু মার্ক করে রাখো, উপসর্গ এটা খুব গুরুত্বপূর্ণ। উপসর্গ থেকে প্রশ্ন আসে প্রতিবারই। তারপরে হচ্ছে ব্যাকরণগত বিষয়, যেটা ধাতু, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা খুবই সহজ একটা টপিক, যদি তুমি বুঝে পড়ো, আর যদি মুখস্থ করো তাহলে অনেক কঠিন। তারপরে বাগধারা তো তোমরা অবশ্যই মুখস্থ করবা, কিন্তু আজকের ক্লাসে আমরা একটা বিষয় দেখাবো যে বাগধারা আসলে মুখস্থ না করে অনেক সময় একটু টেকনিকেও মনে রাখা যায়, অর্থাৎ সরাসরি মুখস্থ করার দরকার নাই। তুমি হচ্ছে যেটা করতে পারো যে সেটা একটা সিস্টেমের মধ্য দিয়ে তুমি মনে রাখতে পারো। এরপরে দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটা শামসুর রহমানের লেখা। অনেক জায়গায় অনেকে কিন্তু শামসুর রহমান বলে, আসলে হবে শামসুর রহমান। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে টপিকটা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যেমন নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এটা সৈয়দ শামসুল হকের লেখা। তোমরা জানো উনি 27 সেপ্টেম্বর 2016 সালে মারা যান। তো কোন কবি সাহিত্যিক যদি মারা যায়, এটা তো তার পরিবারের জন্য দুঃসংবাদ, কিন্তু তোমরা যারা পরীক্ষা দেয় তোমার জন্য সুসংবাদ হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন কমন থাকে। যেমন এবার কিন্তু আল মাহমুদ খুব গুরুত্বপূর্ণ। তো এই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, রক্তে আমার অনাদি অস্থি থেকেও থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধাতু। আচ্ছা, তো তোমরা এখানে কারো এখান থেকে সাউন্ড আসতেছে, হ্যাঁ, তোমরা একটু মিউট করো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটু দেখো যে তোমরা একটু আমাকে কমেন্ট করো যে লেখাটা দেখা যাচ্ছে কি? লেখাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এখান থেকে যেমন জিনিয়া, ওর এখান থেকে সাউন্ড আসতেছে। তো এরকম যাদের কাছ থেকে সাউন্ড আসতেছে তোমরা একটু মিউট করে ক্লাসটা করো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো যেটা বলছিলাম, ধাতু কাকে বলে? ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। এখন তোমরা আমাকে বলো, আমরা কি এটা মুখস্থ করব নাকি সিস্টেম শিখব? উত্তর হচ্ছে আমরা মুখস্থ করব না, আমরা এটা পরীক্ষা যদি প্রশ্ন করে কোনটি বাংলা ধাতু কোনটা সংস্কৃত, আমরা যাতে দেখলে চিনতে পারি, আমরা সিস্টেমটা শিখব। তো ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। এই ধাতু বা ক্রিয়ামূলটা হচ্ছে 3 প্রকার। ধাতু বা ক্রিয়ামূলটা কয় প্রকার? 3 প্রকার। কি কি? এক হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু। 2 হচ্ছে সাধিত ধাতু। আচ্ছা, 2 হচ্ছে সাধিত ধাতু। 3 হচ্ছে যৌগিক ধাতু। তোমরা একটু বলো যে লেখা দেখা যাচ্ছে কিনা, লেখা কি ক্লিয়ার? মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক, একটু কমেন্ট করো। হ্যাঁ, মৌলিক ধাতু, সাধিত ধাতু, একটা হচ্ছে যৌগিক ধাতু। লেখা ক্লিয়ার? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে দেখো, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু। আচ্ছা, আমাদের এমসিকিউতে কিন্তু এরকম প্রশ্ন আসবে না। মৌলিক ধাতু কাকে বলে আলোচনা করো, সাধিত ধাতু কাকে বলে বিস্তারিত লিখো। তাহলে আমার কথা হচ্ছে আমি কেন মুখস্থ করব? তাহলে বিষয়টা হচ্ছে মৌলিক ধাতু কি, আমরা এটা সিস্টেমে পড়বো যে কোনটা মৌলিক ধাতু, কোনটা সাধিত ধাতু, কোনটা হচ্ছে যৌগিক ধাতু। তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় জানা দরকার যে মৌলিক ধাতু মানে হচ্ছে যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেটাই কি ধাতু? সেটাই হচ্ছে মৌলিক ধাতু। তাহলে এই মৌলিক ধাতুটা আবার 3 প্রকার। বলো, মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। তাহলে বলো, মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার।
তাহলে এই মৌলিক ধাতু যদি আবার আমরা এটাকে যদি আমরা তিন প্রকার বলি, তিন প্রকার কি কি একটু খেয়াল করুন। ক হচ্ছে বাংলা ধাতু, খ হচ্ছে সংস্কৃত ধাতু। আচ্ছা, আমরা এই দুইটা একটু পড়বো আমরা আগে। বাংলা ধাতু, একটা হচ্ছে সংস্কৃত ধাতু। দেখো এখন এই বাংলা ধাতু আছে 21টি, সংস্কৃত ধাতু আছে 22টি। আচ্ছা, তোমরা কেমন কেউ আছো যে 21টা বাংলা ধাতু বলতে পারবা অথবা 22টা সংস্কৃত ধাতু বলতে পারবা, এমন কেউ কি আছো ক্লাসে? হ্যান্ড রেজ করো তো, কেউ আছো যে 21টা বাংলা ধাতু বলতে পারবা? আচ্ছা, বাংলা ধাতু কিভাবে চিনবা এটা কেউ কি জানো? কিভাবে বের করবা এটা বাংলা ধাতু? একটা কবিতা আছে ভাইয়া, কি কবিতা? খাঁটি বাংলা উপসর্গ, ধাতু দিয়ে না উপসর্গ দিয়ে, ধাতু চিনতে পারি না, উপসর্গ চিনতে পারি। আচ্ছা শোনো, আমাদের বাংলা ধাতু চিনার সিস্টেমটা হচ্ছে, একটা বাংলা গান আছে, ও মাইয়া রে তুই অপরাধী রে। এটা বাংলা গান শোনো নাই? ও মাইয়া রে তুই অপরাধী রে। তো তুই দিয়ে যে ধাতুটা বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু। আচ্ছা দেখো তো, তুই কর, এটা বলা যায় নাকি যায় না? যায়। তাহলে এটা কি ধাতু? বাংলা ধাতু। এখন আমরা যদি বলি ক্রি, তুই ক্রি, এটা কি বলা যায়? না, বলা যায় না। তাহলে ক্রিটা হচ্ছে সংস্কৃত ধাতু। তুই বল, এটা বলা যায়, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, গান আছে, তুই বল এটা বলা যায়, কিন্তু বচ, তুই বচ এটা বলা যায় না। তাহলে বচ কি ধাতু? সংস্কৃত ধাতু। তাহলে একটা কথা লিখে রাখো যে তুই দিয়ে বলা যায়, তুই দিয়ে বলা যায়, এটা হচ্ছে কি ধাতু? বাংলা ধাতু। একটু বল আইডিয়াটা ক্লিয়ার কিনা? যেটা তুই দিয়ে বলা যায় সেটা কি ধাতু? বাংলা ধাতু। লেখা শেষ? জি না ভাইয়া। আচ্ছা, একটু দ্রুত লিখো, যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু। তাহলে যারা চালাক তারা কিন্তু বুঝে ফেলছে যে তাহলে যেটা তুই দিয়ে বলা যায় না সেটা কি ধাতু। তোমাদের এখান থেকে সাউন্ড আসতেছে, আর অনেকে হেডফোন তুমি হচ্ছে কাছে নিয়ে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেই নিঃশ্বাসের শব্দ চলে আসতেছে। বিশেষ করে আমি নাম বলতে চাচ্ছি না, তোমরা একটু মিউট করে ক্লাসটা করো, যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবা। এখন দেখো কথা ক্লিয়ার, কত সুন্দর। তো তুমি যে শ্বাস নিচ্ছ সেই নিঃশ্বাসের শব্দটা আসতেছে। আবার শুরু হয়েছে, মিউট করে ক্লাসটা করো প্লিজ। তাহলে যেটা একটু কমেন্ট করবা, যত উত্তর দিবা কমেন্ট করে, কোনো ধরনের কথা বলার দরকার নাই। আমি যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন তোমরা কথা বলবা। তাহলে একটু বলো যে যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু, যেগুলো কঠিন সেগুলো সংস্কৃত ধাতু। একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার এরকম আর অনেক ধাতু আছে যেগুলো তুই দিয়ে বলা যায়। আচ্ছা ধরো আমি বললাম তুই শুন, এটা তুই দিয়ে বলা যাচ্ছে, কিন্তু তুই শ্রু এটা কিন্তু বলা যায় না, তাহলে এটা সংস্কৃত। আমি বললাম যে তুই দেখ, দেখটা হচ্ছে সংস্কৃত, ঠিক আছে? তাহলে অর্থাৎ যেগুলো তুই দিয়ে বলা যায়, তুই খেল, তাহলে খেলটাও কি সংস্কৃত। তুই কাট, তাহলে কাটটাও কি সংস্কৃত। তুই ধর, তাহলে ধরটাও কি সংস্কৃত। তাহলে যেটা তুই দিয়ে বলা যায় সেটাই কি? সংস্কৃত। আমি বললাম তুই ধর, তাহলে ধরটা কি ধাতু? সংস্কৃত ধাতু। কিন্তু তুই দ্রি, এই দ্রিটা কি ধাতু? সংস্কৃত। তাহলে তুই দিয়ে যেটা বলা যায় সেটা বাংলা, যেটা কঠিন সেটা হচ্ছে সংস্কৃত। আমরা এটা এই যে 21টা বলছিলাম আমরা, আর এটা বলছিলাম 22টা, এই দুইটা তালিকাটাই আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের একটা সিক্রেট গ্রুপ আছে না সবার, তোমাদের নাকি গ্রুপ আছে? জি ভাইয়া। তো এখানে এটা দিয়ে দিব, এখান থেকে তোমরা খাতা একটু নোট করে নিবা, ঠিক আছে? সবাই কিন্তু একটা খাতা রাখবা এই ক্লাসের জন্য। তাহলে আমরা কি বাংলা ধাতু আর সংস্কৃত ধাতু কি চিনলাম? মোটামুটি ক্লিয়ার? জি জি ভাইয়া। এখন যদি বলি, আচ্ছা তোমাদের 9-10 এর বোর্ড ব্যাকরণ থাকলে তোমরা 79 নাম্বার পেজটা বের করো।
যাদের কাছে 9-10 এর পুরাতন বই বোর্ড ব্যাকরণ শহীদ মনির চৌধুরীর একটা বই বাংলা ভাষার ব্যাকরণ, জি ভাইয়া বের করছি। ওখানে দেখো ধাতু নামে একটা চ্যাপ্টার আছে কিনা, হ্যাঁ আছে। ওখানে বিদেশি ধাতুতে চলে যাও। দেখো বিদেশি ধাতু লেখা আছে এরকম, যেমন লেখা আছে চেচ, লেখা আছে ফি, টান, আট, হ্যাঁ হেল, হ্যাঁ আট, আচ্ছা আচ্ছা ভাইয়া বিদেশি ধাতু কি কি লিখছেন? এটা তোমাদের 9-10 এর বোর্ড ব্যাকরণে লেখা আছে দেখো। আচ্ছা এবার আমার সাথে শোনো, তুমি এটা যদি এইভাবে পড়ো, চেচ, ফি, ডাক, টান, আট, ঠেল, ঝুল, খাট, জম, ডর, ভিস, বিগর, লক, এগুলো কি ধাতু? বিদেশি ধাতু। বিদেশি ধাতু। এখন অনেকে পড়ে চেচ, ফি, ডাক, টান, আট, ঠেল, ঝুল, খাট, জম, ডর, ভিস, বিগর, লট ইত্যাদি 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 বিদেশি ধাতু, মানে এমন ভাবে পড়ে মনে হচ্ছে সে বইয়ের উপরে সে অত্যাচার করতেছে। তখন বই অভিশাপ করে, ছেড়ে দে শয়তান, তুই আমাকে জোর করে পড়তে পারবি কিন্তু মনে রাখতে পারবি না। এখন তুমি যে জোর করে পড়তেছো তখন কিন্তু বই অভিশাপ করতেছে যে ছেড়ে দে শয়তান, তুই আমাকে জোর করে পড়তে পারবি কিন্তু মনে রাখতে পারবি না। এখন তুমি জোর করে পড়তে পারবে কিন্তু জোর করে কি মনে রাখা সম্ভব? ভাইয়া ওটা কি লিখছেন, ঠেল না বেল? কোনটা কোনটা? ঠেল 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 ঠেল, ঠেলা দেয় না এরকম। আচ্ছা শোনো, এবার তোমরা 9-10 এর বোর্ড ব্যাকরণ থেকে একটু বের করো, পেয়েছো কিনা ভাইয়া বলো। পাচ্ছি না তো, বই তো বের করলাম। জি বই তো ভাইয়া হাতে আমি আছে। পেয়েছি, বলেন। এই তুমি কত নাম্বার পেজে, কত পৃষ্ঠা বলো? এটা 80 পেজে আছে। 80 পেজে দেখো বিদেশি ধাতু, পাইছো সবাই? হ্যাঁ আমার বইয়ে তো নাই ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া পাইছি। সবাই পাওয়ার কথা, না পাইলে আমি ছবি তুলে দিয়ে দিব তোমাদের। আচ্ছা শোনো, এখন আমরা যদি একটা রোমান্টিক গল্প বলি বা কষ্টের গল্পই বলি, একটা গল্পের মধ্যে দিয়ে যদি এটা কোনো মনে রাখা যায় তাহলে কি আমাদের মুখস্থ করার দরকার আছে? না ভাইয়া। দরকার আছে? বলবো? জি বলেন। আচ্ছা শোনো, একটি মেয়ে চেঁচাইতে ছিল, তাহলে বলো চেঁচ কি ধাতু? বিদেশি ধাতু। আচ্ছা, একটি ছেলে ফিরিয়া চাহিল, তাহলে ফির কি ধাতু? বিদেশি ধাতু। মেয়েটি ছেলেটিকে ডাক দিল এবং হাত টানিয়া আটিয়া ধরিল, তাহলে আট কি ধাতু? বিদেশি ধাতু। তারপর ছেলেটি লজ্জায় ঠেলা দিল, তবুও মেয়েটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল, তাহলে ঝুল কি ধাতু? ঠেল কি ধাতু? বিদেশি ধাতু। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, তাহলে খাট আর জম কি ধাতু? বিদেশি ধাতু। কিন্তু বড় বোন আর দুলাভাইয়ের ডরে সম্পর্ক টুটিয়ে গেল। সম্পর্ক কি হয়ে গেল? টুটিয়ে গেল। তাই মেয়েটার চোখ ভিজিয়া গেল, মেয়েটার চোখ কি হইলো? ভিজিয়া গেল। ছেলেটার মাথা কি হইলো? বিগড়ে গেল। অবশেষে মেয়েটি ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স 17 বছর। তাহলে দেখো পুরা একবার মুনিয়ার কাহিনীর মতো মনে হচ্ছে না? ভাইয়া এবার এটা সবই কি আস্তে ধাতু? আস্তে বলেন, সব লিখি। সবই কি ধাতু বলো? সবই কি ধাতু? বিদেশি ধাতু। এখন আমরা গল্পটা একটু লিখে দিব এবং দাগ দিয়ে দিব, তাহলে তুমি মনে করবে এগুলো সবই কি ধাতু? বিদেশি ধাতু। টেকনিকটা হচ্ছে এরকম, দেখো টেকনিকটা হচ্ছে, একটি মেয়ে চেঁচাইতে ছিল, তাহলে চেঁচ কি ধাতু? বিদেশি ধাতু। একটি ছেলে ফিরিয়া চাইল,
একটি ছেলে ফিরিয়া চাহিল। তাহলে এখানে হচ্ছে ফির, এটা হলো বিদেশি ধাতু। এখানে চা, চা কি ধাতু? বিদেশি ধাতু। তাহলে একটা ছেলে কি করলো? ফিরিয়া চাইলো। একটা মেয়ে যে ডেট কম চেঁচায়, অবশ্যই তাহলে একটা ছেলে অবশ্যই ফিরিয়া চাবে। ছেলেরা তো একবার এরকম না যে তাদের কোনো মায়া মহব্বত নাই তার দিলে, ছেলেরা অবশ্যই ফিরে যাবে। তাহলে একটা ছেলে কি করলো? ফিরিয়া চাইল। দেখা শেষ? জি। আচ্ছা, ছেলেটি মেয়েটিকে ডাক দিল। মেয়েটি ছেলেটাকে কি করলো? ডাক দিল। তাহলে বললো ডাক, এটা কি ধাতু? বিদেশি ধাতু। ডাক দিল এবং হাত টানিয়া, হাত টানিয়া আটিয়া ধরিল। তাহলে বলো আট কি ধাতু? আট মানে কিছু আমরা বলি না এরকম আটিয়া ধরা মানে শক্ত করে ধরা। তাহলে আটিয়া ধরিল। তাহলে টান এবং আট এগুলা কি ধাতু? বিদেশি ধাতু। কি সবাইকে আটিয়া ধরা শেষ? তো কথা জি। বলবা দোস্ত? জি ভাইয়া লিখছে। জি স্বীকার করে বলো লিখছি নাকি? নাকি ধরছো? লিখছি, হ্যাঁ। হাত টানিয়া আটিয়া ধরিল। আচ্ছা, সবাই আটিয়া ধরা শেষ তো নাকি? মেয়েটি, লেখা শেষ। হ্যাঁ, মেয়েটি মেয়েটি লজ্জায় ঠেলা দিল। মেয়েটি লজ্জায় কি করলো? ঠেলা দিল। কিন্তু ছেলেরা এত সহজে কি ছাড়ে বলো? তাহলে বলো ঠেল কি ধাতু? বিদেশি ধাতু। ঠেল কি ধাতু? বিদেশি ধাতু। কি ভাইয়া? মেয়েটি লজ্জায় কি ঠেলা দিল, ঠেলা দিল, এরকম করে ঠেলা দেয় না? মেয়েটি লজ্জায় কি করলো? মেয়েটি লজ্জায় ঠেলা দিল। ঠেলা দিছো সবাই? না, লিখছি। ভাইয়া? তবুও ছেলেটি, তবুও ছেলেটা কি করলো দেখো। তবুও ছেলেটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। তাহলে বলতো, তাহলে ঝুল কি ধাতু? বিদেশি ধাতু। বিদেশি ধাতু। তো তাহলে ঝুল হচ্ছে বিদেশি ধাতু। ছেলেটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। লেখা শেষ? জি। জোবাইর বলতেছে যে আমরা চেঞ্জ করলেন কেন? আগেরটাই ভালো ছিল। আগেরবার ছেলেটা জড়াই ধরছিল, যাই হোক মানে মেয়েটা জড়াই ধরছিল। এই মেয়েদের কিন্তু বলা ঠিক না, কারণ মেয়েরা এত দুষ্ট না, আমরা ছেলেরাই ভালো না আসলে। হ্যাঁ, তবু ছেলেটি হাত ধরিয়া ঝুলিয়ে পড়ল। আচ্ছা, এখন এই যে হাত ধরে ঝুলে পড়ছে, একটা ছেলে যদি এরকম একটা মেয়ের পিছনে ঘুরে, মেয়েদের পক্ষে আসলে এটা না করাটা কঠিন। হ্যাঁ, দেখবা যে একটা সময় কিন্তু কাহিনী ঘটে যায়। আপনি কি বলছেন? এরপরে কি হয়েছে? অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। অনেক খাটাখাটনির পর। তাহলে খাট কি ধাতু? খাট হচ্ছে বিদেশি ধাতু। অনেক খাটাখাটনির পর সম্পর্ক জমিল, তাই না? সম্পর্ক জমিল। তাহলে বলো জম কি ধাতু? বিদেশি ধাতু। বিদেশি ধাতু। অনেক খাটাখাটনির পর সম্পর্ক জমিল। কিন্তু সম্পর্ক জমছে ঠিক আছে, কিন্তু এখানে তো অভিভাবকের ভয়ে অনেক সময় সম্পর্ক টুটে যায়। এই জন্য দেখবা যে এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে ঘটে। সম্পর্ক হয়েছে কিন্তু এবার বউ বকা দিছে, এবার মেয়ের আবার কুমিল্লা পাঠাই দিছে, আবার ঢাকায় নিয়ে এসে কি করছে? গুলশানে ফ্ল্যাট নিয়ে দিছে। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে অনেক সময়। যাক, আমরা কারো নাম মেনশন করতেছি না। তাহলে অনেক খাটাখাটির পর সম্পর্ক জমিল, কিন্তু অভিভাবকের ভয়ে ডরে, কিন্তু অভিভাবকের ভয়ে সম্পর্ক টুটিয়া গেল। টুটকিয়া মানে শেষ হয়ে যাও, তাই না? টুটকিয়া, টুটিয়া গেল মানে কি? ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে বলো টুট কি ধাতু? টুট হচ্ছে বিদেশি ধাতু।
টুট কি ধাতু? বিদেশি বিদেশি ধাতু। ধাতু। তাহলে সম্পর্ক টুটিয়ে গেল, টুট হচ্ছে বিদেশি ধাতু। লেখা শেষ? হুম। আচ্ছা, সবার লেখা শেষ? হুম। সম্পর্ক টুটিয়ে গেল। এখন এই সম্পর্ক শেষ হইলে মেয়েরা কি করে দেখবা? মেয়েরা কিন্তু কান্নাকাটি করে। ছেলেরা দিয়ে একটা বিয়ের গান টান শুনে দিয়ে একটা বিড়ি সিগারেট খায়, দেখবা বাংলা সিনেমাতে সবচেয়ে বেশি শেখা গেছে কিন্তু বাপ্পারাজ। বাপ্পারাজ যত শেখা গেছে, তোমরা জীবনে এতগুলা কলা খাও নাই, হ্যাঁ? সর্বাধিক শেখা গেছে বেশি, হ্যাঁ? এখন মেয়েরা কি করে? মেয়েরা একটু কান্নাকাটি করে, শেখা খাওয়ার পরে স্বাভাবিক একটা ঘটনা, হ্যাঁ? ওরা সাবানের মধ্যে একটু কান্নাকাটি করে। তাহলে এই যে সম্পর্ক টুটিয়ে গেল, তাই মেয়েটার চোখ ভিজিয়ে গেল। স্বাভাবিক মেয়েরা একটু কান্নাকাটি করবে, মেয়েটির চোখ ভিজিয়ে গেল। তো ছেলেদের খুব একটা সমস্যা হয় না, কারণ হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলছে যে কোন ছেলে কখনো একজনের প্রেমে পড়ে না, হয়তো প্রেমে পড়ে না অথবা বহুজনের প্রেমে পড়ে। তো দেখো এই যে ভিজ, তাহলে ভিজ কি ধাতু? বিদেশি ধাতু। তাই মেয়েটার চোখ কি হইল? ভিজিয়ে গেল। মেয়েরা কান্নাকাটি করে। ছেলেদের দেখবা মাথা উল্টা পাল্টা, দেখবা যে গালিগালাজ করতেছে, নাগরিক টিভি আবার এগুলা প্রকাশ করতেছে, হ্যাঁ? তাহলে ছেলেটির মাথা বিগড়ে গেল, মাথা না বিগড়ে গেলে এরকম কি করে? গালাগালাজ করে? গালিগালাজ করে না। তাহলে ছেলেটির মাথা কি হইল? বিগড়ে গেল। মাথা বিগড়াইয়া গেল। তাহলে বলো বিগড় কি ধাতু? বিদেশি ধাতু। বিগড় কি ধাতু? বিদেশি ধাতু। এই তোমরা একটু মিউট করে রে ভাই, তোমাদের নিঃশ্বাসের শব্দ যদি চলে আসে কেমন লাগে বলো? মাথা বিগড়ে গেল। লেখা শেষ? জি ভাইয়া। কমেন্ট করো। লেখা শেষ। আচ্ছা, মাথা বিগড়ে গেল। অবশেষে মেয়েটা কি করছে মনে আছে তোমাদের? গুলশানের ঘটনা চিন্তা করো। অবশেষে মেয়েটি কি করছে? ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ফাঁস কি ধাতু? বিদেশি ধাতু। লট কি ধাতু? বিদেশি ধাতু। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। লেখা শেষ কিনা বলো? লেখা শেষ? জি ভাইয়া। এখন বলো, এই গল্পটা আমার জানা মতে তোমাদের এখানে কোন স্টুডেন্ট, আমি তো তোমাদের সাথে চিনি না, আজকে প্রথম ক্লাস, কিন্তু আমি খুব আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি এই গল্পটা এর আগে জীবনে কখনো শোনো নাই। বলো কে শুনছে কিনা? জি ভাইয়া 100% সত্য। এবং আমার জানা মতে বাংলাদেশের কোনো বইতে এটা নাই। কেউ যদি প্রমাণ করতে পারো বাংলাদেশের কোনো বইতে এটা আছে, তাহলে আমার লেখা একটা বাংলা বই আমি তোমাকে গিফট করবো। যদি কেউ প্রমাণ করতে পারো তাহলে আমাকে ফোন দিবা, বললে হ্যাঁ ভাই এটা তো মুখ বই থেকে আপনি কপি করছেন। ভাই আপনার বই পাওয়ার জন্য আপনারা নিজেরাই একটা বই ছাপায় তারপর আপনারা দেখাইবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, খুব চালাক। তো শোনো, বিষয়টা হচ্ছে পড়াশোনাটা বাংলা খুবই একটা মজার বিষয়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকেই হচ্ছে আমি বাংলা পড়াই কোচিং এ, স্বনামধন্য কোচিং এ। নাম বলতেছি না, নাম বললে চাকরি থাকবে না। তো আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম মিলন। আমার নাম থেকে তোমাদের নার্সিং পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। একবার আসছে সন্ধি শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে সমাস শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে সমাহার শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন। অন্য কোনো স্যারের নাম থেকে কিন্তু এতবার প্রশ্ন আসে না। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম মিলন। তো ফেসবুকে তোমরা যদি আমিনুল 1921 লিখে সার্চ দাও খুঁজে পাবা। ফেসবুক লিংক হচ্ছে আমিনুল 1921, এটা লিখে www.facebook/aminul1921 এটাতে পাবা, হ্যাঁ? আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা এই বিষয়গুলো এরকম মজা করে মনে রাখবো, মুখস্থ করার দরকার না। বাংলা এত মজার একটা বিষয় যে খুব সহজে মনে রাখা যায়। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তোমাদের কাছে কি শীটের প্রিন্টেড কপিটা আছে সবার কাছে? জি ভাইয়া। তাহলে একটু দেখো তো, এখন এই যে আমরা যে আলোচনাটা করলাম সেটা পেজ নাম্বার কিসে দেখো, পেজ নাম্বার 7-এ যাও।
পেজ নাম্বার 7-এ যাও সবাই প্লিজ। সেখানে দেখো আমাদের ধাতু আমরা মৌলিক ধাতু বলছি যেগুলো ভাঙা যায় না, যেমন তুই কর তুই খা, যেগুলো ভাঙা যায় না সেটা হচ্ছে কি ধাতু? মৌলিক ধাতু। আর যেটা ভাঙা যায় সেটা কি ধাতু? সেটা হচ্ছে সাধিত ধাতু। যেমন দেখো সাধিত ধাতুর মধ্যে একটা হচ্ছে নাম ধাতু, যেমন শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, দেখো বেত থেকে বেতাচ্ছেন, এটা হচ্ছে কি ধাতু? এটা হচ্ছে নাম ধাতু। আবার প্রযোজক ধাতু, আচ্ছা ধরো শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ায়, এখন এখানে কাজটা কে করতেছে? শিক্ষক। এখন আবার কাজটা কে করতেছে? ছাত্র। আমি তোমাকে পড়াচ্ছি, তুমি পড়তেছো। যখন একজন আরেকজনকে দিয়ে কাজ করে তখন আমরা এটাকে বলি প্রযোজক ধাতু। যেমন তিনি ছেলেকে পড়াচ্ছেন, এটা মা শিশুকে চাঁদ দেখায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, যেটা যেমন যা কিছু হারায় গিন্নি বলেন, ক্যাস্টা বেটাইছে, এটা একটু দেখে রাখবা। আর এটা হচ্ছে সংযোগমূলক ধাতু, পেজ নাম্বার 7-এ দেখো। যেমন আমি বললাম সাবধান হ, তাহলে এই যে সাবধানের সাথে হ এটা যোগ করে দিলাম, তখন এটাকে আমরা বলি সংযোগমূলক ধাতু। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এবার তোমরা কি করবা? তোমরা হচ্ছে যে 9-10 এর বই থেকে আরেকবার রিডিং করার পরে এই প্রশ্নগুলো সলভ করবা। আশা করি যে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবার আসো আমাদের আরেকটা টপিক হচ্ছে বাংলা অনুজ্ঞা। এখান থেকে সাউন্ড আসতেছে, আর এখান থেকে দেখো তার সবার কাছে তো এই শীটটা নাই। তোমার কাছে শীট যদি না থাকে তাহলে 9-10 এ বোর্ড পেপার বের করো। আপনি বইটা দেখেই পড়ান, আমাদের কাছে শীট নাই তো, অনেকের কাছেই নাই। শীট যাদের কাছে নাই তোমরা অবশ্যই অফিসে যোগাযোগ করবা। অফিস থেকে যদি শীট না নিতে পারো অন্তত পিডিএফটা নিবা। আর শীট না থাকলে তোমরা 9-10 এ ব্যাকরণটা ফলো করো। 9-10 এ ব্যাকরণে দেখো একটা টপিক আছে, ওটার নাম হলো ক্রিয়ার ভাব। ক্রিয়াপদের পরে গিয়ে এই টপিকটা খুঁজে পাবা 9-10 এর ব্যাকরণে, ক্রিয়াপদের পরে ক্রিয়ার ভাব। এখানে পড়ানোর মতো তেমন কিছু না। একটা বিষয় বলি যে অনেকে এটা বুঝে না, যে ভুলটা করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে তোমরা এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়ার ভাব হচ্ছে তোমার তিন ধরনের, নির্দেশক ভাব, অনির্দেশক আর হচ্ছে অনুজ্ঞা ভাব। এখন স্টুডেন্টরা এটা বুঝে না যে কোনটা নির্দেশক ভাব আর কোনটা হচ্ছে অনুজ্ঞা ভাব। যেমন পরীক্ষা যখন আসে তখন এই ভুলটা তারা করে, নির্দেশক ভাব আর অনুজ্ঞা ভাব তারা বুঝে না। কেন বুঝে না? তারা মনে করে নির্দেশ মানে হচ্ছে অর্ডার। না, এই নির্দেশক ভাব মানে হচ্ছে এটাকে আমরা ইন্ডিকেটিভ মোড বলি, ইংরেজিতে আমরা এটাকে বলি ইন্ডিকেটিভ মোড, অর্থাৎ সাধারণ ঘটনা নির্দেশ করে। ধরো তুমি এরকম বললা যে এ ঢাকা যাবে, এটা একটা সাধারণ নির্দেশনা দিল। আবার বললা সে ঢাকা যাবে না, তাহলে এই যে একটা সাধারণ ঘটনা নির্দেশ করতেছে, অর্থাৎ যেটা দ্বারা হ্যাঁ বাচকতা না বাচকতা বোঝায়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এটা। আর অনুজ্ঞা মানে আমরা যেটা দ্বারা আদেশ করি, যেমন আমি বললাম আমটি খাও, এটা একটা আদেশ, এটা অনুজ্ঞা ভাব। তারপরে উপদেশ, যেটা আমি তোমাকে বললাম মন দিয়ে পড়ালেখা করো, মন দিয়ে পড়ালেখা করো, এটা কিন্তু একটা উপদেশ। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অনুজ্ঞা ভাব। তাহলে আদেশ নিষেধ যদি বলি ওখানে যেও না, ওখানে যেও না, তাহলে এটা নিষেধ করলাম। তাহলে এগুলো হচ্ছে অনুজ্ঞা ভাব, অর্থাৎ আদেশ নিষেধ অনুরোধ যদি আমরা করি সেটা নাম হচ্ছে অনুজ্ঞা ভাব। কিন্তু নির্দেশক মানে কিন্তু নির্দেশ না, আমি আবারও বলছি, নির্দেশক মানে কিন্তু নির্দেশ না। নির্দেশক মানে হচ্ছে ইন্ডিকেটিভ মোড, মানে সাধারণ ঘটনা। এই কেমন আছো বাবু, খাইছো, এটাও হইতে পারে, এটাও নির্দেশক ভাব। কেন? কারণ এই ধরনের প্রশ্ন যদি কেউ করে সেটাও কিন্তু নির্দেশক ভাব। ক্রিয়ার ভাবের কথা আমরা বলতেছি, আমরা কিন্তু বাক্যের প্রকার করাচ্ছি না। তো এই বিষয়টা তোমরা এখান থেকে দেখে নিবা, এটা আমি কঠিন না। এখন তোমরা যে ভুলটা করে পেজ নাম্বার 14-তে যেটা দেয়া আছে, যেমন দেয়া আছে যে আমার দরখাস্তটা পড়ুন, সেটা কিন্তু প্রার্থনা, অনেকে কিন্তু সেটা আনসার করবে অনুরোধ। তো তুমি কি প্রিন্সিপালকে গিয়ে বলবা স্যার প্লিজ আমার দরখাস্তটা পড়েন? না, কেবল অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার দরখাস্তটি পড়ুন এবং আমাকে 3 দিনের ছুটিদানে বাধিত করেন। তার মানে আমরা কিন্তু প্রিন্সিপালের কাছে কি করি? দরখাস্ত করি, অর্থাৎ প্রার্থনা করি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তার নির্দেশক মানে কিন্তু কিনা নির্দেশ না, নির্দেশক মানে কিন্তু কিনা নির্দেশ না। ঠিক আছে? তাহলে ক্রিয়ার ভাবটা তোমরা পড়ে নিবা। এরপরে হচ্ছে উপসর্গ।
মানে কি? উপসর্গ মানে হচ্ছে অবশ্যসূচক শব্দাংশ। তোমরা আমাদের 9 10 এর পুরাতন বইতে খুব চমৎকার ভাবে কিন্তু উপসর্গ আলোচনা করা আছে, তুমি ওইখান থেকে পড়ে নিবা। তো উপসর্গ মানে হচ্ছে অবশ্যসূচক শব্দাংশ, যেটা কোনো একটা শব্দের পূর্বে বসে একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তবে উপসর্গের অর্থ বাচকতা নাই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। তাহলে বলো তো অর্থবাচকতা মানে কি? অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ প্রদানের ক্ষমতা। এটা মেয়ে মানুষের মতো, নিজে নিজে চলতে পারে না, কিন্তু যখন একটা ছেলে মানুষের সাথে থাকে তখন কিন্তু মোটামুটি একটা তার একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তাহলে উপসর্গ আমরা জানি 3 প্রকার। কি কি? এক হচ্ছে বাংলা, বাংলা, 2 হচ্ছে সংস্কৃত, 3 হচ্ছে বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। তাহলে বাংলা উপসর্গ কয়টা? 21টা। বলো আমাদের ভাষা দিবস কবে? 21টা। 21 ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 21 পরে ফেব্রুয়ারি। আমাদের অনেক কিছু আছে, 21 মানে অনেক বিষয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1921 সালে। 1921 সালে। আচ্ছা, তো যাই হোক, তোমরা এই জন্য আমি একটা ফোন নাম্বার নিছি, সেটারও লাস্টে কিন্তু 21 আছে। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা হচ্ছে 015 1921 1921। ঠিক আছে, সুন্দর নাম্বারটা। নাম্বারটা কত? 01 তাই 1921। আচ্ছা, তোমাদের যদি বাংলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর এমনিতে আমার একটা ফেসবুক মানে এফবি গ্রুপ আছে। হ্যাঁ, এফবি গ্রুপটা হচ্ছে আমিনুল বাংলা নামে, AMINULS আমিনুল বাংলা। এখানে বাংলা বিষয়ে প্রতিদিন কোনো না কোনো টিপস দেওয়া হয়। তোমরা এটা একটু মানে এই গ্রুপের সাথে যুক্ত থাকবা সবাই, যাদের ফেসবুক আইডি আছে আমিনুল বাংলা নামে যে গ্রুপ আছে সেখানে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তাহলে বাংলা উপসর্গ কয়টা? 21টি। সংস্কৃত কয়টি? 20টি। আর এর মধ্যে আরো বিদেশি আছে। তো এইটা তোমরা যেটা করবা, একটু কবিতা আকারে মুখস্থ করবা। তো আমি কেন লিখে দিচ্ছি না, তোমরা অবশ্যই 9 10 এর বোর্ড ব্যাকরণটা সংগ্রহ করো। যদি কারো কাছে না থাকে তোমরা এটা অনলাইনেও সংগ্রহ করতে পারো, 60-70 টাকা দাম নিবে, 30 টাকা সার্ভিস চার্জ দিবে। তো সেটা হচ্ছে, তাহলে তোমরা একটু কবিতা আকারে মনে রাখবে এই যে বাংলা উপসর্গ 21টি কি কি। যেমন দেখো 9 10 এর বই থেকে তোমরা একটু দাগ দিয়ে নাও, এরকম অ অঘা অজনা আ আর আন ইতি উন অথু নিপাতি বিভর রাম শশা হুহা। তাহলে আমরা একটু তালে তালে বলবো। অঘা অজনা আ আর আন ইতি উন অথু নিপাতি বিভর রাম শশা সুহা। শেষ। তো এই তৎসম বীজটা আমরা বলবো। তৎসম বলবো কিভাবে? পরা অপসম, নি অনু অপনি, দুর্ভি অধি, সু উদ পরিপ্রতি, অতিয়পি অভি উপ আ। তাহলে কয়টা বীজটা? হ্যাঁ বলো। বুঝি না ভাই, উপসর্গগুলো তো মনে আছে, কিন্তু হচ্ছে এই উপসর্গের যে ব্যবহারগুলো যে আছে, যে হচ্ছে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম এগুলা মনে থাকে না। এগুলা মনে রাখার জন্য মানে কোনো কি ইয়ে আছে, মানে টেকনিক আছে? এটা বুঝে করতে হবে। বুঝে না সে বুঝে না, কি যে বুঝে না তা বুঝে না। আচ্ছা শোনো, তোমরা যে কি যে বুঝো না সেটাই বুঝো না, তোমাদের সমস্যা হচ্ছে এটা। তাহলে বিদেশি ধাতুর মধ্যে বিদেশি উপসর্গ, তোমাদের প্রশ্ন কিন্তু আহামরি কঠিন হয় না, স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়। তোমরা একটু সচেতন হলে কিন্তু বাংলায় পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়। তো আমরা বিদেশি উপসর্গের মধ্যে প্রথমে আমরা পড়বো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ পড়বো কি আমরা? দেখো, বেফিনিম বর্ব, বদ না কম দরকার না, মানে বদ না বেশি দরকার। আসলে তো বদ না তো আমাদের সবারই দরকার হয়, অবশ্য হাই কমন হলে বদ না দরকার হয় না। এখানে দেখো বেফিনিম বর্ব, বদ না কম দরকার। একটু লিখে নাও, টেকনিকটা লিখে নাও। বেফিনিম বর্ব, বদ না কম দরকার না, মানে বদ না বেশি দরকার। কি ভাই? বলছি বেফিনিম বর্ব,
বদ না, কম দরকার না। তাহলে দেখো বে ফি নিম বর ব, বদ না, কম দরকার। এগুলা ফার্সি উপসর্গ। বলো কি উপসর্গ? ফার্সি উপসর্গ। ডেফিনিম এই আমি দেখতে পাচ্ছি না, তোমরা বলো তো, দেখো তো কয়জন ক্লাস করতেছে স্টুডেন্ট? আমার কাছে কেমন যেন কম মনে হচ্ছে। কয়জন? ভাইয়া 23 জন। মাত্র 23 জন। হ্যাঁ, আচ্ছা দেখো হ্যাঁ, আপনাকে লেখা নিয়ে শেষ। মনে হয়। লেখা শেষ। আমি তো স্টুডেন্ট না, আমাকে বাদ হ্যাঁ। দাও। বেফিনিম পর বদ না, কম দরকার না। তাহলে বলো এগুলা কি উপসর্গ? ফার্সি। তারপরে আম খাস লাগবে, এগুলা কি? আরবি উপসর্গ। আরবি। আরবি। আর ফুল হাফের সাথে এটা কি? এটা হচ্ছে ইংরেজি উপসর্গ। ইংরেজি। ইংরেজি। এখন আমাদের আরেকটা সমস্যা, তোমরা যেটা পারো না, সেটা হচ্ছে একটা শব্দে যখন একাধিক উপসর্গ থাকে বা একটা বাক্যে একাধিক উপসর্গ দিয়ে বলে এই বাক্যটিতে কয়টা উপসর্গ আছে বা এই শব্দে কয়টা উপসর্গ আছে, এটা বের করার কোনো টেকনিক জানো? টেকনিক তো জানি না ভাইয়া। জানো না। শোনো, না জানলে সেটা স্বীকার করবা, কারণ তিনটা জায়গাতে সত্য কথা স্বীকার করতে হয়। একটা হচ্ছে অ্যাডভোকেটের কাছে, একটা হচ্ছে তোমার মেয়েদের শ্বশুর বাড়িতে, প্রথম যেদিন শ্বশুর বাড়িতে যায়, আর শ্বশুর বাড়িতে প্রথম দিন গিয়ে তুমি, একটা হচ্ছে ডাক্তারের কাছে, একটা হচ্ছে টিচারের কাছে। তো মেয়েরা প্রথম দিন টিচারের কাছে জন্য একটা জিনিস না বুঝতে বলবা যে এটা বুঝি নাই। 4টা হয়ে গেছে। শ্বশুর বাড়িতে না, ডাক্তারের কাছে অ্যাডভোকেট, 4টা হয়ে গেছে। অ্যাডভোকেটের কাছে, টিচারের কাছে, শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে যদি যায়, টিচার বাদ দিয়ে দিলেন। সে মনে করো যে এই প্রথম দিন শ্বশুর বাড়িতে গেছে একটা মেয়ে, যার পরে সে মনে করো কি করলো, সে ভাত খেলে হাফ প্লেট। এবার শাশুড়ি সবাইকে বলবে যে আমাদের বৌমা তো ভাত খায় না, একেবারে অল্প খায়, একেবারে স্লিম। তখন কিন্তু ওই মেয়েটা নতুন নতুন 1 মাস কিন্তু হাফ প্লেট খেয়ে থাকতে, অথচ তার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে। এই জন্য তোমাদের কষ্ট হলে মেয়েরা যারা আছে তাদের জন্য উপদেশ, প্রথম দিনই 4 প্লেট মেরে দিবা। প্রথম দিন 4 প্লেট খাইলে তখন শাশুড়িরা কাউকে বলবে না যে আমাদের বৌমা ভাত কম খায়। পরে তুমি 3 প্লেট 2 প্লেট খাও, সমস্যা নেই। প্রথম দিন কষ্ট হলে 4 প্লেট মারতে হবে। ঠিক আছে? এটা হলো রিসার্চ টেকনিক। এখন আমরা যেটা বলবো, প্রয়োজনে অ্যাসিডিটি ট্যাবলেট এটা খাই নিবা। তো আমরা একটা টেকনিক করব, সেটা হচ্ছে একাধিক উপসর্গ বের করার নিয়ম। একাধিক উপসর্গ বের করার নিয়ম। আমরা এই টেকনিকগুলো যদি জানি, খুব সহজে উপসর্গ বের করব। যেমন দেখো, 1 নম্বরে হচ্ছে জ ফলা থাকলে তা ফেলে দিয়ে ওই বর্ণে রস্বইকার দিয়ে। তোমাদের এখান থেকে প্রচুর সাউন্ড আসছে, প্লিজ একটু মিউট করে ক্লাসটা করো ভাই। আচ্ছা, ওই বর্ণে রস্বইকার দিয়ে উপসর্গ বের করতে হয়। উপসর্গ বের করতে হয়। তাহলে দেখো, আমরা যেটা বলছিলাম, জফলা থাকলে ফেলে দিয়ে উপসর্গ, ওই বর্ণে রস্বইকার দিয়ে। যেমন দেখো, তুমি এই যে একটা ব্যাকরণ একটা শব্দ, আচ্ছা দেখো তো, ব্যাকরণ শব্দে তুমি কি কোনো উপসর্গ দেখতে পাচ্ছ? বলো, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না, তুমিও দেখতে পাচ্ছ না। কিন্তু এটাতে জফলাতে রস্বইকার দেয়, সমান সমান বিজু আকারে আ দেয়। এখানে কিন্তু আমরা 2টা উপসর্গ খুঁজে পাইলাম। আর এখানে ক্রিটা হচ্ছে একটা ধাতু। ক্রিটা কি? ক্রিটা হচ্ছে একটা ধাতু। তাহলে দেখো, আর অনটা কি? অনটা হচ্ছে একটা প্রত্যয়। তাহলে বলো তো, ব্যাকরণ শব্দে কয়টা উপসর্গ আছে? 2টি। তাহলে কিভাবে বের করলাম? রস্বইকার কি দিয়ে? ভাইয়া বুঝলাম না। আচ্ছা, ভাইয়া আবার একটু বোঝান। কোনো একটা শব্দে যদি জফলা থাকে, আমরা জফলাটা ফেলে দিয়া ওই বর্ণে রস্বইকার দিয়ে আমরা উপসর্গ বের করব। তাহলে ব্যাকরণ শব্দে জফলাটা কোথায় ছিল? বয়ের সাথে। আমরা কি দিছি? রস্বইকার দিছি কার সাথে? বয়ের সাথে। বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, ধরো আরো কঠিন শব্দ আসলো। হ্যাঁ, পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো এরকম,
বিবাহার বলো এই শব্দে কয়টা উপসর্গ আছে? তা আমরা লিখলাম হচ্ছে সম, এটা একটা, প্লাস আমরা লিখলাম অভি, অভি একটা, তারপরে আমরা লিখলাম বি, এই যে জফলা আছে, জফলা ফেলে দিয়ে আমরা রস্যইকা লিখলাম, আর এখানে একটা আকার আছে আমরা লিখলাম হচ্ছে আ, একটা দুইটা তিনটা চারটা, তাহলে কয়টা উপসর্গ আছে? চারটা উপসর্গ আছে। চারটা। তাহলে আমরা নিয়মটা কি জানলাম? জফলাটা ফেলে দিয়ে আমরা ওই বর্ণে আমরা কি দিব? রস্যইকা। আচ্ছা, এটা গেল। এবার দ্বিতীয় নিয়ম, তোমরা একটু মিউট করো প্লিজ। কার সাউন্ড হচ্ছে? কি রে? জিনিয়া তো কি সাউন্ড? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো তোমরা এখন কি কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো, কমেন্ট। ওকে, সবাইকে মিউট করে দেওয়া হয়েছে। দেখো, অনুস্বার থাকলে তার পরিবর্তে ম দিতে হয়। অনুস্বার থাকলে তার পরিবর্তে কি করতে হয়? ম দিতে হয়। নিয়মগুলা লেখো, কারণ নিয়মগুলা বাজারে প্রচলিত বইতে নাই, ঠিক আছে? ব্যাকরণটা আবার ভেঙে লিখতে বলছে। ব্যাকরণটা তো আমরা আগে লিখে ফেলছি। ব্যাকরণটা ভাঙছিলাম কিভাবে? আমরা বলছিলাম বি যোগ আ, এই আ একটা বি একটা, দুইটা উপসর্গ, বি যোগ আ। পরের অংশ ভাঙার দরকার নাই, পরেরটা তো ধাতু বা ক্রিয়ামূল, এটা আমাদের আলোচ্য বিষয় না। অনুস্বার থাকলে ম দিতে হয়। যেমন আমরা যদি বলি অসংযত, এখানে উপসর্গ তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। অ একটা প্লাস হচ্ছে সম একটা, এখানে দুইটা উপসর্গ আছে, তাহলে অনুস্বার থাকলে ম দিতে হয়। লেখা শেষ? এটা লেখা শেষ কিনা প্লিজ কমেন্ট করো। ওকে, এবার আরেকটা নিয়ম, সেটা হলো এরকম যদি ডাবল ন থাকে, এখানে উপরে একটা ন নিচে আরেকটা ন, দুইটা ন থাকলে প্রথম আচ্ছা দেখো, তো প্রথম থাকলে প্রথম ন এর পরিবর্তে ম বসে। প্রথম নয়ের পরিবর্তে কি বসে? ম বসে। যেমন আমরা যদি এরকম বলি, আমরা বললাম সন্নিহিত, আমরা এখানে এটা যদিও সন্ধি সাধিত শব্দ, সমযোগ নিহিত, কিন্তু উপসর্গ হতে পারে। যেমন সম যোগ নি, তারপরে হিত, তাহলে একটা দুইটা। তাহলে ডাবল ন থাকলে প্রথম ন ফেলে দিয়ে আমরা কি দিব? ম দিব। সহজ কথা, ন সমান সমান ম, পূর্ণ প্রথম ন। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার বিষয়টা? লেখা শেষ? ওকে, ক্লাস কতক্ষণ? কতক্ষণ? এক দুই ঘন্টা, একদম। ওকে, তাহলে আমরা, তোমরা একটু বলো তাহলে তোমরা এই বিষয়গুলো, আচ্ছা তোমরা কি ক্লাসে নতুন কিছু পাচ্ছ নাকি সবই জানতা? একটু কমেন্ট করো তো, তোমরা কি ক্লাসে নতুন কিছু পাচ্ছ নাকি তোমরা সবই পারতা আগে? পাচ্ছ? নতুন কিছু পাচ্ছ? অর্পিতা বিশ্বাস বলছে ধন্যবাদ অর্পিতা বিশ্বাস। আচ্ছা, তো দেখো
হোসনেয়ারা বলছে হ্যাঁ। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু আহামরি কঠিন হয় না, কিন্তু একটু সিরিয়াস হও, হ্যাঁ একটু সিরিয়াস হও। আরেকটা বিষয় যে আমরা তো আসলে ঢাকার বাইরে ওরকম ক্লাস নিতে যাই না, ঢাকাতেই ক্লাস নিই। তো আমি শুধু ভার্সিটি ভর্তি কোচিং না, বিসিএস ও ক্লাস নিই, তোমরা আমার নামের প্রোফাইলে গেলেও দেখবা। তো সেখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার পরেও কিন্তু বাংলাতে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে, হ্যাঁ। এই কারণে হ্যাঁ সোনিয়া বলছে আগে সবই মুখস্থ করতাম, এখন বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা এখানে যেটা করব, উপসর্গের পেজ নাম্বার 5-এ আসো তোমরা, সেখানে দেখো এখন আমাদের একটা কথা বলছে হচ্ছে, আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো যে 9-10 এর ব্যাকরণটা কার কার কাছে আছে, পুরাতনটা যেটা, একটু বলো, একটু বলো। সবার কাছে আছে? নাই কার কার কাছে এটা বলো, সবার কাছে আছে তো? নাই কার কাছে এটা কমেন্ট চাই আমি, নাই কার কাছে? পুরাতনটা দরকার, নিউটা ভালো না, নিউটা একবারে সংক্ষিপ্ত, পুরাতনটা দরকার। এই যে রাজিয়ার কাছে নাই, সোমিয়ার কাছে নাই, এই যে এখন যারা এই যে নার্সিং এ পরীক্ষা দিবে এদের কাছে, যাদের কাছে পুরাতন বাংলা ব্যাকরণটা নাই, এরা আসলে জাতির শত্রু, এরা জনগণের শত্রু, এরা আমার শত্রু, এরা নিজেরই শত্রু, ঠিক আছে। কারণ এই বইটা অনেক ভালো একটা বই, এই বই থেকে সরাসরি প্রশ্ন কমন করে। তাহলে যাদের কাছে নাই, তোমরা যে কোনো দোকানে গিয়া বলবা যে আমার এই পুরাতন বইটা লাগবে, 70 টাকা বা 80 টাকা দিয়ে বলবো আমিনুল স্যার দিতে বলছে, ঠিক আছে। টাকা না দিলে কিন্তু আমার নাম বললে দিবে না, হ্যাঁ। 70 টাকা বা 80 টাকা দিয়ে বলবো আমিনুল স্যার এই বইটা কিনতে বলছে, ঠিক আছে। তাহলে যে কোনো দোকান থেকে আমার নাম বললে দিয়ে দিবে তোমাকে, হ্যাঁ। টাকাটা দিয়ে তারপর আমার নামটা বলবা, ঠিক আছে। নীল খেতে আছে, হ্যাঁ নীল খেতে মায়েশা বুকসে আছে বা অন্যান্য বই সেন্টারে আছে, তো এটা বলবা। অথবা যারা অনলাইনে নিতে চাও, অনলাইনে নিলে তারা হচ্ছে বইক্রয়.com থেকে নিয়ে নিবা, হ্যাঁ। অনলাইনে যারা নিবা 015 ওদের নাম্বারটা কত যেন, 1971 2071, এটা হচ্ছে বইক্রয়.com, বইক্রয়.com, ঠিক আছে। ওদের কাছ থেকে নিবা, তো তাহলে ঘরে বসে বইটা পেয়ে যাবে, হ্যাঁ অবশ্যই বইটা লাগবে। তো আমি যেটা করতে পারি তোমাদেরকে সেটা হচ্ছে, তোমরা চাইলে আমরা 9-10 এর বই থেকে এই অর্থগুলা বলতে পারি, একটু অর্থ নিয়ে একটু আলোচনা করতে পারি। তোমরা আগামী ক্লাসের মধ্যে সবাই বইটা নিয়ে আসো, আমরা আগামী ক্লাসের প্রয়োজনে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। অর্থ নিয়ে কিরকম, যেমন আমাদের একটা স্টুডেন্ট কমপ্লেন করতে যে ভাই আমি হচ্ছে অর্থ মনে রাখতে পারি না, উপসর্গ অর্থগুলা কিভাবে মনে রাখবো, একটু খেয়াল করো। যেমন এই যে একটা উপসর্গ, তাহলে অকাজ মানে কি, নিন্দনীয় কাজ, তাহলে মানে নিন্দনীয়। আবার অবমাননা মানে কি, হীনতা অর্থে। অবতরণ মানে কি, অধমুখিতা, উপর থেকে নিচে নামা অর্থে। এরকম উপসর্গের অর্থগুলা খুব সহজে মনে রাখা যায়। তোমরা বইটা সামনে রাখলে তখন তোমাদের জন্য কথা বলা সুবিধা হচ্ছে। আমাদের শীটে তো অনেক সংক্ষিপ্ত দেওয়া, শীটে এটা থেকে আলোচনা করা সম্ভব না। তাহলে আমাদের বাংলা অনুজ্ঞা ছিল, আমরা অনুজ্ঞা মানে আদেশ নিষেধ এই বিষয়গুলা অর্থাৎ আমরা আলোচনা করলাম, উপসর্গ নিয়ে কথা বললাম, বাংলা, সংস্কৃত, বিদেশি। আর এরপরে হচ্ছে ধাতু, তো তোমাদের সাথে কথা বললাম। সমুচ্চারিত শব্দগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, সমুচ্চারিত শব্দ আসলে পড়ানোর কিছু নাই। বাগধারার বিষয়টা একটু বলি, বাগধারা কাকে বলে? যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা 9-10 এর বোর্ড ব্যাকরণে বাগধারাগুলো আগে পড়বা, কিন্তু এখান থেকে কমন নাও পড়তে পারে। কারো কাছে হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা যদি থাকে সেখান থেকে একটু করে ফেলবা। তারপরে দেখো ফেব্রুয়ারি 1969, প্রথমে দেয়া আছে, দেখো এটা পেজ নাম্বার 1-এ, এটা শামসুর রহমানের লেখা, তার নাম হচ্ছে শামসুর রহমান। এখানে কিছু কথা তোমরা একটু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কবিতার লাইনও কিন্তু দেয়া দিতে পারে, বলতে পারে এই লাইনের পরের লাইন কোনটি, বা সেই ফুল আমাদের প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে। তাহলে তোমার প্রথম কথা হচ্ছে তোমরা এই কবিতার প্রতিটা লাইনের ব্যাখ্যা করতে হবে। তো তোমাদের জন্য আজকে আমি একটা কথা বলে যাই। আচ্ছা তোমাদের কাছে কি এখানে কি কোনো স্টুডেন্ট আছে যে কবিতার লাইনের প্রতিটা লাইনের ব্যাখ্যা দেয়া আছে, এরকম শীট কার কাছে আছে বলো তো?
কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা দেয়া আছে, এরকম শীট আছে কারো কাছে? নাই ভাইয়া। আচ্ছা, তো তোমরা যেটা করবা, তোমরা প্লে স্টোর থেকে একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করবা। সেটার নাম হচ্ছে আমিনুস একাডেমি। অ্যাপসটার নাম কি? আমিনুস একাডেমি। আমি তোমাকে এটা একটু দেখায়ও দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি প্লে স্টোরে যাবা। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ আমার ফোনটা? আচ্ছা, প্লে স্টোরে গিয়ে তুমি এখানে কি লিখে সার্চ দিবা? এখানে লিখে সার্চ দিবা হচ্ছে ইংলিশে সার্চ দিবা এই যে আমিনুস একাডেমি। দেখছো? এই যে আমিনুস একাডেমি। আচ্ছা, এখানে এই যে আমিনুস একাডেমি, এখানে ওপেন, এখানে আমার যেহেতু ডাউনলোড করা আছে দিলাম। এই যে আমার অ্যাপ আমার স্কুল আমিনুস একাডেমি, এই অ্যাপসটার থেকে তুমি সেখানে রেজিস্ট্রেশন করবা যে ভার্সিটি লিখে আর কি, ভার্সিটি প্রোগ্রাম। তারপরে ফ্রি পিডিএফ এ যাবা, সেখানে গিয়ে দেখবা এরকম ভাবে আমাদের কিন্তু কবিতার প্রতিটা এখানে ফ্রি পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? তো সেখানে গেলে তুমি সেটাই করতে পারবে। এই দেখো, সেখানে আমাদের আরো কয়েকটা বিষয় দেওয়া আছে যেটা তোমাদের নার্সিং এ খুবই কাজে লাগবে, ফ্রি এগুলা, মানে এগুলোর জন্য কোনো টাকা লাগবে না। প্রথম কথা হচ্ছে যে নবম দশম অনুশীলনীর এমসিকিউ। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, আমাদের নবম দশম শ্রেণীর যে অনুশীলনী দেওয়া আছে, তো সেই অনুশীলনী আনসার গুলো কি তোমাদের কাছে আছে? সবার কাছে নাই, কিন্তু এখানে ফ্রি দেওয়া আছে। তারপরে ধরো আমাদের এইচএসসি প্রথম পত্র যে কবিতা আছে, এই কবিতার প্রত্যেকটা চরণের ব্যাখ্যা এখানে দেখো, এটা দেওয়া আছে। এই যে বিভীষণ রচিত মেঘনাদ, সুন্দর করে প্রথমে লাইনগুলো লেখা হয়েছে, প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে। তুমি এটা ফ্রি ডাউনলোড করতে পারবে, কোনো টাকা লাগবে না। তারপরে তুমি যদি চাও যে তোমাদের বিসিএস এর বিগত ব্যাকরণ থেকে দুই একটা ব্যাকরণ কিন্তু চলে আসে তোমাদের নার্সিং এ, সেটাও তুমি ফ্রি ডাউনলোড করতে পারবা। আর ওখানে রেফারেন্সের জায়গায় তুমি একটু লিখে দিবা যে কর্নিয়া ফার্মগেট, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কর্নিয়া ফার্মগেট স্টুডেন্ট, তাহলে আমি তোমাকে ফ্রি অ্যাক্সেস দিতে পারবো। রেফারেন্সে তুমি লিখবা কর্নিয়া ফার্মগেট। এটা যদি তুমি না লিখো তো ওখানে কিন্তু তোমার কাছে 500 টাকা চাবে আর কি, অর্থাৎ পে করতে বলবে। কিন্তু যখন তুমি রেফারেন্সে এটা লিখে সাবমিট করবা, এটা আমি তোমাকে অ্যাডমিট করে দেবো, তোমার কোনো টাকা লাগবে না, ঠিক আছে? তাহলে কিন্তু কবিতা চয়নের ব্যাখ্যা তুমি সেখান থেকে পাচ্ছ, তাহলে তোমার আর কোনো গৃহ শিক্ষক লাগবে না, তুমি কিন্তু বাসায় বসে তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবা। আর আমাদের এখানে অনেক স্টুডেন্টের এই সামর্থ্য নাই যে তুমি একজন টিচারকে বাসায় নিয়ে পড়বা, তাকে তুমি 50,000 টাকা পে করবা। আমরা মধ্যবিত্ত অনেকেরই কিন্তু সে সামর্থ্য না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোচিং করছি আমার কিন্তু সে সামর্থ্য ছিল না। সেখানে আমার মনে আছে খুব স্পষ্ট, আমার কাছে কোচিং করার টাকাই ছিল না। আমি আমার দোলা ভাইয়ের কাছ থেকে হচ্ছে টাকা ধার নিয়ে তারপরে কোচিং করছিলাম তখন, কারণ আমার ফ্যামিলি মধ্যবিত্ত, এরকম অত টাকা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু এখন আমি নিজেই কোচিং ক্লাস নিয়ে বই লেখালেখি করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। কিন্তু এই অবস্থাটা তোমারও তৈরি হচ্ছে, তুমি যখন নার্সিং ভর্তি আসো তুমি অনেক টাকা পয়সা ইনকাম করো। তো যাই হোক, তাহলে এখান থেকে তুমি নিয়ে নিবা। তো প্রথমে এখানে আলোচনাটা পড়বা, তারপরে হচ্ছে তুমি বিগত এমসিকিউ গুলা সলভ করবা। তারপর আমি কিংবদন্তির কথা বলছি, এটাকে লিখছে আবু জাফর ওবায়দুল্লাহ। তো কবিতা গুলাও শব্দার্থ গুলা এমন ভাবে পড়বা যে এখান থেকে প্রশ্ন আসলে যাতে তুমি পারো। তারপর নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, তো সেখানে তুমি কবি কি কি লিখছে তার যে রচনাগুলা, হ্যাঁ, এগুলা পড়বা। পাশাপাশি লেখক পরিচিতি পড়ার পরে বা কবি পরিচিতি পড়ার পরে তারপর শব্দার্থ পড়বা, তারপরে বিগত প্রশ্নগুলো এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই ওই বইটা সংগ্রহ করো। আমরা উপসর্গের অর্থগুলা নিয়ে আগামী ক্লাসে একটু কথা বলার পরে আমরা তারপর লেকচার 8টা আমরা শুরু করব, ঠিক আছে? আর আমি নিজেও তোমাদেরকে পার্সোনালি কিছু টেকনিকের শীট দিব যারা ভর্তিকৃত তাদের জন্যই। এটা আমি হচ্ছে তোমাদের যে পরিচালক ওনার কাছে দিয়ে দিলে তোমাদেরকে এটা পিডিএফ আকারে পাঠিয়ে দিবে, কারণ এখন তো
আসলে অফলাইনে যেহেতু সুযোগ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। আমার আজকে তোমাদের পরবর্তী ক্লাসগুলো আর একটু দীর্ঘ সময় নিব। হ্যাঁ, রেফারেন্সটা লিখবা হচ্ছে মাহবুবা যে কর্নিয়া ফার্মগেট, তোমাদের কোচিং এর নামটা লিখবা যে কর্নিয়া ফার্মগেট। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে বলো, আমি তাকে আনমিউট করি। আমি আগামী ক্লাসটা একটু বেশি সময় ধরে নিব, আজকে আমার অন্য একটা কাজ আছে, আজকে ক্লাসটা একটু সংক্ষিপ্ত নিলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রাইজ করো, তাকে আমি আনমিউট করবো। হ্যাঁ, একটু হ্যান্ড রাইজ করো। ওকে, আর কোনো প্রশ্ন আছে? সোনিয়া আক্তার, তোমার কি কোনো প্রশ্ন আছে? তুমি জি স্যার লিখছো। জি স্যার। হ্যাঁ, বলো কি প্রশ্ন, বলো। স্যার, এই যে অনিশ্বর থাকলে তার পরিবর্তে যে ম হয়, ওইটা দিয়ে আরেকটা উদাহরণ বললে ভালো হতো। ওই সময় আমার একটু নেটের অনুসারে ম প্রবলেম হয়, ছিল। যেমন আমি যদি বলি অসংযত, তাহলে অযুগ সমযুগ যত, তাহলে অসংযত শব্দে তুমি তো উপসর্গ দেখতে পাচ্ছ না, কিন্তু অ একটা উপসর্গ আর সং যেটা আছে এখানে অনুসারটা পেলে যখন ম দিচ্ছ তখন সম হয়ে যাচ্ছে। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে তো এটা গ্রুপে দেওয়া থাকবে, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কার কোনো প্রশ্ন নাই। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের সাথে দেখো, এখন আসলে পৃথিবীটা অনেক ছোট, তো চাইলেই আসলে অনেক মানে তোমার মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। যেমন ধরো তোমার প্রবলেম একটা বিষয় তুমি পারতেছো না, আমি তোমাকে আমার ফেসবুক গ্রুপের নাম বলে দিচ্ছি, সেখানে 10,000 স্টুডেন্ট আছে আমার আমিনুস বাংলা নামে। তো ওইটাতেও যদি তোমার সলভ না হয়, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 0151921 বা এটা আমার ব্যক্তিগত ফোন নাম্বার। তো অনেক সময় না বুঝতে তুমি সেখানে আমাকে নক দিতে পারো, অথবা ফেসবুক আইডির কথা বলে দিচ্ছি। ফেসবুক আইডির নাম হচ্ছে আমিনুল ইসলাম মিলন, আর লিঙ্ক হচ্ছে আমিনুল 1921 এটা ফেসবুক আইডি লিঙ্ক। তো সেটাতে সার্চ দিলেও কিন্তু তুমি আমাকে মেসেজ ঢুকিয়ে দিতে পারতেছো। হয়তো তোমাকে ফ্রেন্ড লিস্টে নিতে পারবো না, কারণ একটা 5,000 ফিল আপ হয়ে গেছে এটা। তো যাই হোক, তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলো হবে, তোমাদের যে কোনো প্রবলেম হয় তোমরা হচ্ছে অবশ্যই এগুলো বের করে রাখবা, ক্লাসের মধ্যে প্রশ্ন করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ভালো লাগছে তোমাদের সাথে ক্লাস নিয়ে অনেক কথা বলছি, তোমরা কোনো কথাই অন্যভাবে নিও না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকে শেষ আর কি। হ্যাঁ,